আবার এসছি একটু তাড়াতাড়ি। আজকের আমাদের গল্প গোয়েন্দা শিবশঙ্কর মিত্র। সালটা ছিল 2013। নমস্কার, আমি গোবর্ধন রায়। পাড়ার সবাই আমাকে গোবরা বলেই চেনে। আমি একটি ছোট গ্রাম বোসঘাটে থাকি। আমাদের গ্রামে একটি কালী মন্দির উপস্থিত। সেটি খুব একটা বিরাট নয়, কিন্তু কালী পুজো খুব বড় করে পূজিত হয়। সেই পুজোর হলো মায়ের গলায় অবস্থিত একটি হারকে কেন্দ্র করে, যার নাম রক্তহার। এর পিছনে একটা ইতিহাস আছে। তা হলো আজ থেকে 200 বছর আগে কালী ডাকাত নামে একজন ডাকাত ওইখানে ডাকাতি করতে যায়, কিন্তু মন্দিরের পূজারী ইতি শুভেন্দু চট্টোপাধ্যায় তাদের তাড়িয়ে দেন। কিন্তু কালী ডাকাতের বুক চিরে পুরোহিত রক্ত দান করেন মায়ের ওই হারে, যার ফলে এর নাম হয় রক্তহার। যাই হোক, শনিবার দুপুরে গ্রামের মাঝের বটগাছের গোড়ায় বাঁধানো বেদিতে বসে আছি। আমি ফার্স্ট ইয়ারে পড়ি, কিন্তু গ্রামের ছুটি 1.5 মাসের এমন সময় পেছন থেকে শিবশঙ্কর মিত্র হরফে শিবুদা এসে বলল, কালী পুজো তো প্রায় সামনেই। আসলে আর 1 সপ্তাহ পরেই কালী পুজো। এই সময় মন্দিরে পাহারা বাড়ে ওই রক্তহারটার জন্য। লোকে বলে ওই হারের প্রচুর দাম, কিন্তু শিবুদার মনে হয় মায়ের গলায় আরও তো বড় বড় হার আছে। তবে ওই হারের বিশেষত্ব কি? শুধু কি এই জন্য যে তাতে সবসময় সিঁদুর মাখানো থাকে? যাই হোক, শিবুদা বলল, পুজো প্রায় চলে এলো, এখনো কোনো রহস্য পেলাম না। আসলে শিবুদা শখের গোয়েন্দা। সে অনেক গোয়েন্দা বই পড়েছে। সে গাঁয়ের অনেক ছিচকে চোরকে ধরিয়ে দিয়েছে। আমি বললাম, তোমার শুধু রহস্য না, যাও বাড়ি যাও, গিয়ে খাওয়া দাওয়া করো, তারপর চটপট শুয়ে পড়ো। বিকালে পুজোর জন্য প্যান্ডেলের জন্য নিতাই এর কাছে যাব। পুরোহিত মশাই এর আজ্ঞা। শিবুদা বলল, বেশ, তবে তাই হোক। যেমন ভাবনা তেমন কাজ। বাড়ি ফিরে স্নান খাওয়া সেরে 3টে নাগাদ শুলাম। প্রায় 5টা বাজে। তখন শিবুদা এসে আমাকে তুলল। আমি উঠে রেডি হয়ে শিবুদার সাথে গেলাম। তারপর সব কাজ মিটিয়ে সেই বটগাছের তলায় বসে আমি, শিবুদা ও আরও কয়েকজন বন্ধু বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখি পাড়ার স্বরূপ কাকু হন্তদন্ত হয়ে যেতে দেখলাম। তার হাতে কিছু লাল রঙের রক্তর মতো লেগেছিল। যাই হোক, প্রায় রাত 9:30 নাগাদ বাড়ি ফিরে খাওয়া দাওয়া সারলাম, ঘরে পড়তে বসলাম। রাত তখন প্রায় 12টা। সবে বইপত্র রেখেছি। তখন জানালার বাইরে কয়েকজনের কথা বলার শব্দ শুনতে পেলাম, যেন মন্দির নিয়ে কিছু কথা বলছিল। আমি শুনলাম। আমি ভাবলাম, সামনে কালী পুজো, হয়তো যারা দোকান দেবে তারা কাজ শেষ করে বাড়ি ফিরছে। তাই অতটা গুরুত্ব দিলাম না, ঘুমিয়ে পড়লাম। প্রায় সকাল 6:30টায় শিবুদা এসে আমাকে ঘুম ভাঙালো। আমি জানতে চাইলাম আমাকে এত সকালে ওঠানোর মানে কি। তখন শিবুদা জানালেন যে মায়ের গলার রক্তহার চুরি গেছে। আমি অবাক হয়ে বললাম, কবে আর কখন হলো? শিবুদা বলল, সব বলবো, আগে একবার মন্দির থেকে ঘুরে আসবি যত। আমি বললাম, বেশ, তবে চলো। মন্দিরে পৌঁছে দেখলাম মন্দিরের সামনে খুব ভিড়। ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখি মন্দিরের পূজারী ঠাকুর বারবার বলছে, হার না পেলে পুজো হবে না। শিবুদা পাশ থেকে বলল, চত একবার মন্দিরটা ঘুরে দেখে আসি। আমি বললাম, তুমি যাও, আমি একটু এখানে বসে আছি। শিবুদা আবার বলল, চল তো মন্দিরটা একবার ঘুরে দেখে আসি। আমি বললাম, না, তুমি যাও, আমি একটু এখানে ব্যাপারটা হালকা করার চেষ্টা করি। শিবুদা আবার বলল, বেশ, তবে তুই থাক, আমি যাই। আমি বললাম, তাই বরং ভালো।
তুমি একবার ঘুরে দেখে এসো। শিবুদা বলে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর দেখি শিবুদা ফিরে এলো। তারপর আমাকে বলল, যা দেখার দেখে নিয়েছি, বাড়ি চ। আমিও কথা না বাড়িয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরতে ফিরতে খুব রাত হয়ে গেল। তাই শিবুদাকে আমি বললাম যে আজ আর বাড়ি ফিরতে হবে না, তুমি এখানেই শুয়ে পড়ো। মাও মাংস রান্না করেছে, খেয়ে বাড়ি ফিরো। শিবুদা বলল, তবে আর কি, এখানেই থেকে যাই। খাবার সেরে আমরা আমার শোবার ঘরে ঢুকে পড়লাম। শিবুদা বসে আছে তো বসেই আছে। আমিও খাটের ওপর বয়ে কিছুটা বই পড়ছিলাম। হঠাৎ একটা ঝপ করে আওয়াজ। আমার কামরার যে কাঁচের গ্লাসটা ছিল সেটা দেখি ভেঙে গেল। জানলা দিয়ে কেউ ঢিল ছুঁড়েছে। ঢিলের সঙ্গে একটা কাগজ লেপা আছে দেখলাম। কাগজটা তুলে শিবুদা বলল, এইটা নিশ্চয়ই আমাদের ভয় দেখানোর জন্য। তারপর খুলে পড়ে দেখলাম লেখা আছে, সাবধান, আগে এগুলোই বিপদ, যদি নিজেদের ভালো চাও তবে এখান থেকে দূরে সরে যাও। আর কি করা যায়, ওই কাগজটা আমরা ফেলে দিলাম। শিবুদা বলল, তুই ঘুমিয়ে পড়, আমি একটু মাথা কাটিয়ে দেখি। আমি ঘুমিয়ে পড়লাম। সকাল তখন 7:30। শিবুদা আবার আমাকে আজকে ডেকে তুললো। আমি বললাম, আবার আজকে কি হলো? শিবুদা বলল, সকাল সকাল মন্দিরটা দেখে আসি, চ। আমরা খুব তাড়াতাড়ি মন্দিরে পৌঁছে গেলাম। তারপর আমি বললাম, এবার কি হবে? শিবুদা বলল, দেখ না কি করি। তারপর দেখলাম শিবুদা কায়দা করে একটা ইঁটকে একটু সরিয়ে আনলো। তারপর দেখলাম কালী মন্দিরটার যে কালী মূর্তিটা ছিল সেটা আস্তে আস্তে পাশে সরে গেল। নিচে দিয়ে গহ্বরের সিঁড়ি, সেইটা দিয়ে আমরা তারপর অবাক হয়ে নামতে লাগলাম। নেমে দেখলাম একটা ঘরের মতো, ছোট ঘর, কিচ্ছু নেই ওখানে, শুধু দেয়ালেতে কী সব আঁকিবুকি কাটা আছে। হঠাৎ একটা তীর এলো, আমার গা ছুঁয়ে বেরিয়ে গেল এবং শিবুদার গায়ে লাগতে লাগতে বেঁচে গেল। শিবুদা তখনই ওর পেছনে ছুট দিল। আমি তখনও হতভম্ব হয়ে বসে আছি তো বসেই আছি। তারপর হঠাৎ উঠলাম, উঠে ওই আঁকিবুকিগুলো ভালো করে দেখতে লাগলাম। বুঝতে কিছু পারলাম না অবশ্যই। কিছুক্ষণ পরে শিবুদা আবার ফিরে এলো। আমি বললাম, ধরতে পারলে ওকে? শিবুদা বলল, না, ধরতে পারলাম না, তবে কাঁঠা গাছের লেগে ওর জামার পকেটটা ছিঁড়ে গেছে। তারপর আমরা ওইখান থেকে উঠে চলে এলাম। আসলে অনেকটাই জলখাবেলা তখন। আসছি, আস্তে আস্তে দেখি যে আমাদের ওই পাড়ার কাকু, স্বরূপ কাকু যাচ্ছে, তারও পকেটটা খানিকটা ছেঁড়া। আমরা জিজ্ঞাসা করলাম, এটা কি করে হলো? সে বলল, পাশের পাড়ায় ঝগড়া থামাতে গিয়ে ছিঁড়ে গেছে। আমি কিছু বললাম না, তবে শিবুদার মুখের দিকে তাকিয়ে বুঝলাম যে ওর কিছু একটা সন্দেহ হয়েছে। বাড়ি ফিরলাম। সারা সন্ধে ও ভেবে ভেবে কাটিয়ে দিল। রাত্রিবেলা আমরা একটু গল্পগুজব করতে করতে শুয়ে পড়লাম। তারপরের দিন সকালবেলা শিবুদা বলল, তুই বস, আমি একটু খোঁজ খবর নিয়ে আসছি। আমি ঘরেতেই রইলাম। কিছুক্ষণ বই পড়ি, তারপর মা ডাকলো, খাবি আয়। দুপুরের খাবার সেরে কিছুক্ষণ দুপুরের ঘুম সেরে নিলাম। বিকালবেলা উঠে কিছুক্ষণ পায়চারি করছি, হঠাৎ শিবুদা এসে হাজির। শিবুদা বলল, হয়তো ধরতে পেরেছি। সেদিন রাত্রিবেলাতেও শিবুদা স্টাডি করেই কাটিয়ে দিল। সেদিন আমিও শুয়ে পড়লাম খুব একটু তাড়াতাড়ি। মাকে বললাম, খাবার দিয়ে দাও, আমি তাড়াতাড়ি শুয়ে পড়ব। তারপরের দিন সকালবেলা আবার আমাকে শিবুদা ডেকে তুললো তাড়াতাড়ি। প্রায় তখন 8:30 বাজছে। চল চল, চোর ধরা পড়ে গেছে। আমি তো অবাক। তারপর কিছুক্ষণ অবাক হয়ে বসে থাকার পর ব্রাশ ট্রাশ ছেড়ে গেলাম। গিয়ে দেখি আমাদের পাড়ার সেই স্বরূপ কাকুকেই ধরে রাখা হয়েছে। জিজ্ঞাসা করলাম কয়েকজনকে যে কে ধরেছে চোর, তখন সবাই শিবুদার নামই বলল। তারপর শিবুদা এক্সপ্লেন করতে শুরু করলো। দেখ, প্রথম দিন রাত্রে
দুটো ঘটনা ঘটেছে। স্বরূপ কাকুর হাতটা দেখেছিলি? কিছু একটা লাল রঙের লেগেছিল, ওটা সিঁদুর। তারপর আবার সেদিন রাত্রে তুই কারো কথা বলার শব্দ শুনতে পেয়েছিলি। আমি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম স্বরূপ কাকুরা দেরি করে বাড়ি ফিরেছিল। তারপরের দিন আবার চোর ধরতে গিয়ে পকেটটা ছিঁড়ে গেল। তারপরেই আবার স্বরূপ কাকুর ঝগড়া থামাতে গিয়ে পকেট ছিঁড়ে গেল। ওই কোম্পানির জামা স্বরূপ কাকু ছাড়া কেউ পরে না। এই দুটো থেকে বোঝা গেল চোরটাকে। আমি অবাক হয়ে সবটা শুনছিলাম। তারপর মতিভ্রম ভাঙল। পুলিশ এসে উপস্থিত, ওরাও গ্রেপ্তার হলো। আজকের আমাদের গল্পটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক দিয়ে দেবেন। এর পরের বারে আসছি আরও একটি গল্প নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, জীবিত থাকবেন।